আসসালামু আলাইকুম। স্বাগতম নতুন আরও একটি ট্রাভেল ব্লগে। উত্তরের জেলা নীলফামারীর একটি উপজেলা ডিমলাতে এসেছিলাম আনিতা এন্টারপ্রাইজের একটি নন এসি বাসে। এবার ডিমলা থেকে যেহেতু ঢাকা ফিরতে হবে, তাই আমি আমার ট্যুরমেট হিসেবে রেখেছিলাম রিশা এন্টারপ্রাইজের এই নন এসি বাসটিকে, যেটি এই রুটের সবথেকে লম্বা বাস। বলতে পারেন ঢাকা ডিমলা রুটের সবথেকে লম্বা বাসে হতে যাচ্ছে আমার এই ট্রাভেল ব্লগটি। রিশা এন্টারপ্রাইজ কিন্তু ঢাকা জলঢাকা ডিমলা রুটের অনেক পুরাতন একটি বাস অপারেটর। রিশা এন্টারপ্রাইজের অংশ প্রতিষ্ঠানই হচ্ছে রিশা রাফি। নতুন বাসে নতুন একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে, সবকিছুই আপনাদের কাছে শেয়ার করব। এই ব্লগে আমি বেশ কিছু দুর্ঘটনার সাক্ষী ছিলাম, যেটা আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আগের ব্লগে আপনারা ঢাকা থেকে ডিমলা যাবার যে ম্যাপ সেটি দেখিয়েছিলেন, এই ম্যাপে আপনাদের ডিমলা থেকে ঢাকা ব্যাক করা ম্যাপটি দেখিয়ে দিচ্ছি। ডিমলা থেকে আমাদের যাত্রা শুরু হবে। ডিমলা থেকে জলঢাকা দিয়ে রংপুর আসবো, রংপুর থেকে শুরু করে গাইবান্ধা জেলা ক্রস করে বগুড়া জেলা চলে আসবো, বগুড়া জেলা দিয়ে আসবো সিরাজগঞ্জ জেলা, সিরাজগঞ্জের যমুনা সেতুর উপর দিয়ে আমরা টাঙ্গাইল চলে আসবো, টাঙ্গাইল থেকে আমরা সোজা চন্দ্রা হয়ে নবীনগর হয়ে গাবতলী পৌঁছাবো। মোট 360 কিলোমিটারের মতন রাস্তা পাড়ি দেবো আমরা রিশা রাফি এন্টারপ্রাইজের এই টাটা বাসটির সাথে। দুর্দান্ত একটা অভিজ্ঞতা ছিল এই টাটা বাসটিতে। আমার টাটা বাসে এই প্রথম ট্রাভেল ব্লগ ছিল, সবকিছু আপনাদের বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করবো। অনেক চিপা রাস্তা আর কি, এই 12 মিটার নিয়ে সমস্যা হয় না? সমস্যা নেই, সমস্যা ছিল, এখন সমস্যা নেই, এখন আর কিছু মনে হয় না, এখন রেগুলার হয়ে গেছে। প্রথম একটু অসুবিধা হয়েছিল, কন্টিনিউ চালার পরে ঠিক আছে। সবাই ডিমলা টার্মিনাল আছে এখানে। যেহেতু হচ্ছে আমি ঢাকা থেকে আসলাম আনিতার এই বাসটায় নামলাম। এখন যেহেতু ফেরার পালা, আর এখানে হচ্ছে নতুন বাস ট্রাই করতে বলতে এখানে আহানা পাচ্ছে আমার ট্রান্সপোর্ট, বাট এটা হচ্ছে মহাখালী যায়। আর নতুন বাস বলতে রিশা রাফির এই বাসটিকে আমি পাই এখানে। এটা হচ্ছে টাটা চেজিসের উপরে বাস এটা নির্মাণ করা নন এসি বাস। তো আমি প্ল্যান করি আসলে এই বাসটিতে ঢাকা ব্যাক করার। এখানে দেখতে পাচ্ছেন এইটা একটা রিশা এবং এইটা একটা রিশা। এই দুইটা বাসের টিকিট এক কাউন্টারে বিক্রি করা হয়, বাট দুইটা বাসের ভাড়া এবং দুইটা বাসের সার্ভিস কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে দিয়ে থাকে। প্রথমে বাসটি সম্পর্কে একটু আপনাদের বিস্তারিত বলি। ক্লাসিক একটা শেপ দিয়েছে, বডি শেপ, বডি পেন্ট আমার অনেক ভালো লেগেছে। মানে ক্লাসিক্যাল যে ব্যাপারটা সেটা ধরে রাখার কারণে আমার ভালো লেগেছে। আমি সবসময় চাই যে কোনো বাস মালিক তার বডি শেপ কিংবা পেন্ট ক্লাসিক্যাল মানে সাধারণের মধ্যে রাখুক। হাইটেক কিংবা লাক্সানা বিভিন্ন ধরনের বডি শেপ এখন বর্তমান বাস মালিকরা দিয়ে থাকে। এগুলোর পক্ষপাতী আমি খুব একটা আসলে না, যদি সুন্দরভাবে কাজ না করতে পারে। সেদিক থেকে এই বাসটির ব্যাক ডিজাইন কিংবা ফ্রন্ট ডিজাইন আমার খুব ভালো লেগেছে। খুব সিম্পল একটা পেন্ট দিয়েছে, মানে স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশনে দেওয়া আছে আর কি। বাসটা হিনোর লোগো বসানো আছে, যদিও বাসটি টাটা এলপিও 1618। আর এটা হচ্ছে বাসের ব্যাক ডিজাইন, লাইটিংগুলো বেশ সুন্দর করেছে। পাশে দেখতে পাচ্ছেন আহানাপ ট্রান্সপোর্টের আয়শার একটি বাস। এটা হচ্ছে আয়শার হলে কিন্তু সাউন্ড আমার খুব ভালো লাগে। যাই হোক, এটা হচ্ছে রিশা রাফির ফ্রন্ট বা আউটলুক। এটা হচ্ছে বাসের ড্যাশবোর্ড। স্টারিংটা কিছুটা হচ্ছে 12 মিটারের মতন, আর এটা সর্বোচ্চ মিটার মাইল দেখা যাচ্ছে 140। 2x2 ইকোনমি ক্লাস ফরমেশনে বাসটিতে সিট দিয়েছে। এটা হচ্ছে 12 মিটার, যেহেতু একটা চেসিস, তো আপনি প্রতিটা সিটে যে পরিমাণ লেগ স্পেস পাওয়া দরকার ততটুকুই পাবেন। কালার কম্বিনেশন থেকে শুরু করে ভিতরে যে ডেকোরেশন সেটা কিন্তু মারাত্মক করেছে, মানে সব কিছুর সাথে একটা সাদৃশ্য রয়েছে এই বাসটিতে। সিটগুলো বাংলা, মোটামুটি ভালো লেগেছে। বাসের যে পর্দা রয়েছে, রিডিং লাইটিং রয়েছে, সব কিছু কালার প্রায় সেম সেম থাকার কারণে ইন্টেরিয়র কিন্তু একটা স্ট্যান্ডার্ড ভাব দিচ্ছে অলওয়েজ। সামনে দেখতে পাচ্ছেন রিশা রাফি ক্লাসিক এবং রিশা এন্টারপ্রাইজ, দুইটা ব্যানার একসাথেই করা আছে। আর এটা হচ্ছে ডিমলা কাউন্টার, মানে এটা তাদের শুরু কাউন্টার এদিক থেকে।
এই সময় কোনো যাত্রী ছিল না। এটা হচ্ছে কাউন্টারের অবস্থা। মোটামুটি কিছু যাত্রী এখানে বসার জন্য ওয়েটিং রুম হিসেবে পাবেন। অন্যান্য কাউন্টার থেকে দেখলাম এই কাউন্টারটা একটু জাঁকজমক, মানে গোছানো দেখলাম। অন্যান্য কাউন্টার এর থেকেও খারাপ অবস্থা, মানে এই জায়গাটায় অন্তত। আর বিশেষ করে এখানে যে কাউন্টার ম্যান ছিল ওনার ব্যবহার অনেক ভালো ছিল। তাদেরকে বিদায় জানাই আমার শেষ মুহূর্তে, মানে আমার বাস সারার সময় হয়ে যায়। রাত 8টা বাজে আমার এখান থেকে বাস ছিল। বরাবরের মতনই আমার এবারও সিট ছিল A2, বাংলা টাইপের সিট। আশা করি কমফোর্টেবল একটা জার্নি আমাকে উপহার দিবে। ঢাকা থেকে আসা হয়েছিল আনিতা এয়ারবাসে, নন এসি বাসে। যেহেতু ডিমলা আসছি, আনিতার এই রুটে অনেক ভালো একটা ডিমান্ড, সেক্ষেত্রে আনিতা একটা ট্রাই করার কথা ছিল, করছি। ব্লগ আপনারা দেখেছেন। তো এবার যে বাসে আমি ব্লগ করবো, বা যে বাসে আমি হচ্ছে ডিমলা থেকে ঢাকা ফিরছি, এইটা হচ্ছে রিশা রাফি। যারা জলঢাকা ডিমলা রুটে অনেক পুরাতন যাত্রী বা নিয়মিত যাতায়াত করেন, তারা আসলে রিশা বাস অপারেটরের সাথে অনেক ভালোভাবে পরিচিত। তাদের একটা নতুন সেকশন করেছে। আগে শুধু রিশা ছিল, রিশা এন্টারপ্রাইজ। এখন নতুন একটা সেকশন, রিশা রাফি এন্টারপ্রাইজ। তো রিশা রাফির এই সেকশনটা হচ্ছে টাটা 12 মিটার চেসিসের উপরে বাস দিয়ে তারা এই নতুন সেকশনটা করেছে। যে বাসে আমি আজকে যাচ্ছি এটা হচ্ছে টাটা LPO 1618 মডেলের একটি নন এসি বাস। এবং এই বাসের পিছনে এয়ারব্যাগ আছে, সামনে পাতি সাসপেনশন রয়েছে। 180 হর্স পাওয়ারের বাস এইটা। যেহেতু ঢাকা থেকে ডিমলা লেল্যান্ড বাসে আসা হয়েছিল, এবার টাটা বাসে যাবার একটা এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব। আর এই রুটে এই বাসটি বেছে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু এই বাসটা সদ্য, মানে কিছুদিন আগেই তারা বহরে যুক্ত করেছে। নতুন অপারেটর হিসেবে আর্নাব ট্রান্সপোর্ট ঢুকেছে, বাট আর্নাব ট্রান্সপোর্ট মহাখালী কেন্দ্রিক, যার কারণে আর্নাব ট্রান্সপোর্ট ক্লোজ। আর এই বাসটিতে সম্পূর্ণ একটা এক্সপিরিয়েন্স আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। এর আগে কখনো টাটা বাসে ব্লগ করা হয় নাই। ডিমলা এসে অশোক লেল্যান্ড নন এসি বাসেও আমার প্রথম ব্লগ, এবং টাটা নন এসি বাসও আমার প্রথম ব্লগ এটা হতে যাচ্ছে। আমাদের বাসের শিডিউল দেওয়া হয়েছিল রাত 8টায়। 8টা 10 মিনিটে আমরা ডিমলা টার্মিনাল থেকে বের হই। এবং এখানে রাস্তার যে অবস্থা সেটা আপনারা বিগত যে আমার ব্লগটা যারা যারা দেখেছেন তারা আসলে অনুমান করতে পারতেছেন যে কত চিপা একটা রাস্তা এই ডিমলা রুটে। চিপা এই রাস্তা দিয়ে ছুটে চলতেছে রিশা এন্টারপ্রাইজ আর রিশা রাফি, যেটাই বলেন না কেন। আমাদের এই রাস্তাটা কিন্তু বেশ ভালোই, কোনো গ্যাঞ্জাম ছিল না রাতের বেলা। দিনের বেলাতে অনেক যানবাহনের চাপ ছিল, বিশেষ করে ছোট যানবাহনগুলোর। এরপরে চলে আসি আমরা জলঢাকাতে। এখানে রিশা এন্টারপ্রাইজের একটি বাস দেখতে পাচ্ছেন, আর আমাদের বাস হচ্ছে রিশা রাফি। ওই বাসটি আমাদের আগে ডিমলা থেকে ছেড়ে আসছিল। এখানে দুইটি বাসই একসাথে পার্কিং করা আছে। আর যে কাউন্টারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলঢাকা কাউন্টার। এটা কিন্তু তাদের হেড কাউন্টার। হেড কাউন্টারটা যদি আপনাদের একটু দেখাই, কারণ এখান থেকে কিন্তু পুরো কোম্পানিটি পরিচালনা করেন। এই কাউন্টারটি বেশ ভালো, যেহেতু জলঢাকা হেড কাউন্টার। সো এখানে লোকজন বা এখানে হিসাব নিকাশ থেকে শুরু করে সব কিছু এখানে আর কি এক দর টিকিট মূল্য সেটা লিখে দিয়েছেন, যে রিশা এন্টারপ্রাইজে 600 টাকা এবং রিশা রাফিতে 700 টাকা। এখানে আপনারা দুইটা রিশা বাস দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে রিশা রাফি আর এটা হচ্ছে রিশা ক্লাসিক, শুধু রিশা। এই দুইটা বাসের মধ্যে কিন্তু টিকিটও আলাদা এবং টিকিটের যে ভাড়া সেটাও কিন্তু আলাদা। আপনি যদি শুধু রিশা এই বাসটিতে যান তাহলে হচ্ছে এই বাসে আপনাকে ভাড়া দিতে হবে 600 টাকা। রিশা রাফি যদি এই বাসটি যান, এই বাসে ভাড়া দিতে হবে 700 টাকা। প্রায় 20 থেকে 25 মিনিটের একটি বিরতি ছিল জলঢাকাতে। এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এই রুটে কিন্তু আপনি ট্রাকের চাপটা বেশি দেখতে পারবেন, বিশেষ করে রাতের বেলাতে। ডালিয়া থেকে বালু কিংবা পাথর দেশের বিভিন্ন প্রান্তে যায়, সেদিক থেকে দেখতে পাচ্ছেন দুইটা ট্রাক এখানে পাথর ভর্তি। আমরা রংপুর পর্যন্ত 2 লেনের এমন রাস্তা দিয়ে চলতে থাকবো। রংপুরের পর আমরা 6 লেনের যে রাস্তাটি সেটি পাবো। আমরা এখন আছি রংপুর মডার্ন মোড়ে। এখানে কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড় বেশ কয়েকটি জেলার গাড়ি এখানে সংযুক্ত হয়ে থাকে। বাম পাশে জ্যাম থাকে, আমরা ডান দিয়ে বেরিয়ে আসি। আর এটা হচ্ছে রংপুর মডার্ন মোড়, যেটি আমরা এখন ক্রস করতেছি। এরপর আমাদের যে নতুন রাস্তা হয়েছে 6 লেনের, সে রাস্তা দিয়ে আমরা ঢাকা পর্যন্ত যাব।
আমরা যখন পীরগঞ্জ বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে আসতেছিলাম, রাস্তায় সেই ভয়াবহ একটা জ্যামের দেখা পাই। সব গাড়ি কেউ কেউ পিছনে ব্যাগ দিয়ে গাড়ি ঘোরায় নিচ্ছে, কিংবা কেউ কেউ জ্যামে বসেছিল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক বাস এবং ট্রাক জ্যামে ছিল। জ্যামে কিছু থাকার পরে আমরা যখন এগোচ্ছিলাম, সামনে দেখতে পাই বেশ ভালো একটা বড় দুর্ঘটনার ঘটে। এখানে বাস এবং ট্রাকের যে সংঘর্ষ সেটি, এবং এটা আমি একটা লাইভ পোস্ট করেছিলাম আমার পেজে, যেদিন আমি এই বাসে করে ঢাকা ফিরতেছিলাম। যে বাসটি ঢাকা থেকে কুড়িগ্রাম রোডে চলাচল করে থাকে পরস্পরিক, এবং ওই বাসটির সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়, এবং পরস্পরিক যে বাসটি সেই বাসের স্টাফ দুইজন এখানে স্পট ডেড হয়ে যায়। বিষয়টি খুব খারাপ লেগেছিল আর কি। এরপরে আমি আর বাসের সামনে থাকিনি, বলতে গেলে আমি এরপরে হোটেলে গিয়ে বাসের সামনে এসেছিলাম। মারা গেছে নাকি জানি না ভাই, একটু আগে যে কি রুমে পড়ছে এই গাড়ি নাকি পরস্পর দেখে কাবলা। আমি যখন বাসের পিছনে আসি, বাসের যে সাসপেনশন সেটা খুব ভালোভাবে আমি এনজয় করতেছিলাম। বিশেষ করে নন এসির ক্ষেত্রে 12 মিটারের একটি বাস, পিছনে এয়ারব্যাগ রয়েছে, এত কমফোর্ট একটা জার্নি দিবে। আর টাটা বাসে যেহেতু আমার এটা প্রথম ট্রাভেল ব্লগ এক্সপিরিয়েন্স নতুন, আমি বলবো অশোক ল্যান্ডের যে 12 মিটার বাসগুলো রয়েছে মানে ঠিক তেমনি একটি সাসপেনশন এই বাসটি তো পাবেন। এই বাসে যদি আপনি এসিও বানান, তো এই বাসে কিন্তু আপনি এসি বানাইতে পারেন। বর্তমান যে সিচুয়েশন, যে 12 মিটারের এয়ারসাস গাড়ির উপরে মানুষ স্লিপার বানাচ্ছে, সেই ক্ষেত্রে যদি এই বাস আপনি ইকোনমি ক্লাস কিংবা নর্মাল কোনো এসি বাস বানান, সেক্ষেত্রে বানাইতে পারেন। সামন থেকে যখন পিছনে আসতেছিলাম, আমি গাইডকে বলে আসছিলাম যে ভাই আমি একটু পিছনে যাচ্ছি, যেহেতু সারাদিন জার্নি করে আমি এখানে আসছিলাম, আমি একটু রেস্ট করব 2-1 ঘন্টার মতন, আপনি আমাকে হোটেলের আগে ডেকে দিবেন। গাইড সময় আমাকে হোটেলের আগে দেখে দেয়, এবং হোটেলের পরে সম্পূর্ণ বিস্তারিত আবার আপনাদের মাঝে তুলে ধরতেছি। ডান পাশের হোটেলটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুড প্লেস, উত্তরের সব থেকে জনপ্রিয় একটি হোটেলের মধ্যে এটা। ফুড প্লেস থেকে একটু সামনে গেলে আপনি হোটেল প্যান্টাগন পেয়ে যাবেন। আমি ভেবেছিলাম যে আমাদের যাত্রা বিরতি হয়তো বা প্যান্টাগন হোটেলে দেওয়া হবে, কিন্তু না, এখানে আমাদের বাস জাস্ট চেক করা হয়, আমাদের বাস চেকিং করে আমাদের ছেড়ে দেয়, এবং আমাদের বাসে যাত্রা বিরতি দেওয়া হবে ন্যাশনাল ফুড প্লেসে। আমার মনে হয় ঢাকা জলঢাকা ডিমলা কিংবা নীলফামারী রুটের খুব কম বাসেই এই হোটেলে ব্রেক দেয়, মানে ন্যাশনাল ফুড প্লেসে। সেদিক থেকে আমার ভালো, কারণ ন্যাশনাল ফুড প্লেস ইদানিং আমার বেশ পছন্দের একটা হোটেল হয়ে গেছে। এরপরে আমরা চলে আসি হাটিকুমরুল মোড়ে। এখানে পাবনা, রাজশাহী, নাটোর বেশ কয়েকটি জেলার সংযোগস্থল আসলে এই জায়গাটি। হোটেল বিরতির জন্য আমরা প্রবেশ করি ন্যাশনাল ফুড ভিলেজে। এখানে পঞ্চগড়ের একটি ভলভো, বুড়িমারি, আরএনএ, চেলাইন, সরকার ট্রাভেলস বেশ কয়েকটি বাস, ভলভোর পাশে ঠিক আমাদের বাসটি পার্কিং করা হয়। আমার বেশ ভালো লাগতেছিল যে ভালো একটা হোটেলে যাত্রা বিরতি হচ্ছে। খুব কম বাস ওপরে রয়েছে এই রুটে যারা ভালো একটা হোটেলে যাত্রা বিরতি দেয়, বিশেষ করে প্যান্টাগনে সবাই দিয়ে থাকে। ভাই যাত্রী
বেশ কিছু বাসকে আমরা ওভারটেক করে যমুনা সেতুতে চলে আসি। এখানে বিশাল একটা জ্যামের দেখা পাই, মানে বাসের সিরিয়াল। হক স্পেশাল, হানিফের ভলভো, হুন্দাই মানে এসআরের হুন্দাই, আরও বেশ কিছু বাস এখানে জাস্ট টোলের জন্য এখানে ভিড় করতেছে। তো টোলের ওই পাশে যেটা দেখলাম যে বিশাল পরিমাণ জ্যাম, পুরো ব্রিজের উপরে জ্যাম ছিল সেদিন। আর সর্বশেষ যে আপডেটটা পেয়েছিলাম যে ব্রিজের ওই পাশে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, রাজশাহীর মাহি, কুড়িগ্রামের পিঙ্কি, আর একটি হচ্ছে বিপুল এন্টারপ্রাইজ। সেতুর উপরে আমরা একদমই আটকে যাই, ডানে বামে সামনে পিছনে সব দিকে সিরিয়াল ছিল, বাট বিপরীত পাশে লেন এখনও পরিষ্কার, মানে যানবাহনগুলো আসতেছিল। আমরা এখানে অপেক্ষা করতে থাকি কবে আমাদের জ্যাম ছুটবে। তো আমাদের যখন জ্যাম ছুটে তো একটু পর আমরা দেখতে পাই যে অ্যাক্সিডেন্ট যে বাসগুলো হয়েছিল, সাথী আর হচ্ছে পিঙ্কি সামনে ছিল। বেশ ভালো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। এলেঙ্গা বাজার ক্রস করে বেশ কিছু বাসকে আমরা ওভারটেক করে চলে আসি চন্দ্রাতে। সোজা উপরে যে ব্রিজের রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি সোজা চলে গেছে মহাখালীর উদ্দেশ্যে। আমরা যেহেতু গাবতলী যাবো, আমাদের ডান পাশে যেতে হবে, ইউটার্ন নিয়ে আমরা এখন ডান পাশে যাব। বাইপেল নবীনগর সাভার ক্রস করে আমরা অবশেষে আমাদের গন্তব্যে চলে আসলাম, মানে আমরা এখন অবস্থান করছি গাবতলীতে। এখানে একটু জ্যাম পাই, ভোরে একটু জ্যাম পেয়েছি। এরপর আমি টেকনিক্যালে নেমে যাই। এটি হচ্ছে আমাদের লাস্ট স্টপেজ, রিশারাফি এটি তাদের লাস্ট স্টপেজ হিসেবে বলে থাকে। এবং আমি রাত 8টায় ডিমলা থেকে রওনা দিয়ে ভোর 5টা 40 মিনিটে গাবতলী মানে টেকনিক্যাল নেমে যাই। ড্রাইভার সাহেবকে বিদায় জানিয়ে বাস থেকে নেমে যাই। আমার মোট সময় লাগলো প্রায় 10 ঘন্টার কাছাকাছি, অনেক বেশি সময় মনে হচ্ছে আমার কাছে। আর একই ভালো হয়েছে, যদি এর থেকে আগে ভাগে ঢুকতাম আরও বেশি সমস্যায় পড়তে হইতো ঢাকাতে ঢুকে। বাসের সার্ভিস ভালো পেয়েছি। হ্যাঁ, তারা যেটা ঘোষণা করে থাকেন যে রিশারাফির সার্ভিস সম্পূর্ণ আলাদা, হ্যাঁ আমি রিশারাফির সার্ভিস সম্পূর্ণ আলাদা পেয়েছি। এবং নন এসি বাস হিসেবে যথেষ্ট ভালো একটা জার্নি ছিল এই বাসটির সাথে, বিশেষ করে এয়ারব্যাগ এবং টাটা বাসটি নতুন একটা অভিজ্ঞতা। আর বলবো যেটা আপনাদের, এই বাসে আমার কিন্তু অশোক লেনের বাসের থেকেও রেডি পিক আপ মনে হয়েছে, মানে বেটার কিছু মনে হচ্ছে আমার এই বাসটি।
তো আমি ভাবতেছি যে হচ্ছে আনিতার 16 এবং এই রিশার টাটা বাসটির দুইটা বাসের মধ্যে কম্পেয়ার একটি ভিডিও আমি মেকিং করব। যদি মেকিং করি অবশ্যই সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এই ছিল রিশা এন্ড রাফিতে আমার এই ট্রাভেল ব্লগটি। দারুণ একটা অভিজ্ঞতা ছিল এই বাসটির সাথে এবং আমার ভাড়া নিয়েছে কিন্তু 700 টাকা। টাটা এলপিও 16-18 এই সিরিজটি কিন্তু নন এসি বাসের জন্য আমি বলবো অস্ট্রেলিয়ানদের যে 18-16 সিরিজগুলো রয়েছে এটা বিপরীতে কাজ করবে। একই সাথে এই বাসটিতে এয়ারব্যাগের সুবিধা পাচ্ছেন, যেটি পিছনের যাত্রী কিংবা মাঝের যাত্রীরা অনেক কমফোর্ট পেয়ে থাকেন। ইভেন আমার কাছে মনে হয়েছে বাসের সামন থেকে পিছনে বেশি কমফোর্ট। তো এই ছিল এই বাসের একটা সম্পূর্ণ কমপ্লিট ভ্রমণ এক্সপিরিয়েন্স। আমি আরও একটু কিছু বিস্তারিত আপনাদের একটা ভিডিও মেকিং করে দেবো। আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ট্রাভেল ব্লগে। আল্লাহ হাফেজ।